বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসাইন মোহাম্মদ এরশাদ তার জীবদ্দশায় সংবাদপত্রের ভূমিকা নিয়ে বিভিন্ন সময় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন। বিশেষ করে দৈনিক মানবজমিনে প্রকাশিত এরশাদ বিদিশা ফের প্রেমে মগ্ন শিরোনামের একটি প্রতিবেদনকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতিতে ঈদের দিনে নিজের সন্তানকে কাছে না পাওয়ার কষ্টের কথা উল্লেখ করে তিনি গভীরভাবে ব্যথিত হন। তার লেখা একটি বইয়ে তিনি গণমাধ্যমের আচরণ, ব্যক্তিজীবনের প্রভাব এবং সাংবাদিক সমাজের প্রতি নিজের মূল্যায়ন তুলে ধরেছেন। সেই লেখায় তিনি কি বলেছেন সেটি থাকছে আমাদের আজকের এই আয়োজনে। রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। জেনারেল এরশাদ লেখেন, অশ্রু ভেজা একটি ঈদের দিনে মঙ্গা পীড়িত মানুষের ছবি একদিকে আমার আনন্দকে বিবর্ণ করে রেখেছিলাম আগে থেকেই, তার ওপর পুত্র এরিকের কাছে না থাকার কষ্টগুলো অশ্রুসিক্ত করে রেখেছে সারাক্ষণ। আমি তাই করব একটি পত্রিকাকে। আমি রাজনীতিবিদ হলেও আমার একটা ব্যক্তিজীবন আছে, সেখানে আছে ঘাত প্রতিঘাতের অনেক চিহ্ন, অনেক তিক্ত অভিজ্ঞতাকে আমার বয়ে বেড়াতে হয়। আমার দাম্পত্য জীবনে তালাকের মতো নির্মম ও নিষ্ঠুর বিধানকে অবলম্বন করতে হয়েছে। একজন স্বামী জীবনের কোন পর্যায়ে উপনীত হলে তালাকের মতো পন্থাকে গ্রহণ করতে হয়, বিবেকবান মানুষ মাত্রই সেই পরিস্থিতিকে সহানুভূতির দৃষ্টিতে দেখা উচিত। আমি বিদিশাকে কেন তালাক দিয়েছি তার প্রেক্ষাপট, ঘটনা প্রবাহ সম্পর্কে সকলেই অবগত আছেন, নতুন করে বলার কিছু নেই। একজন ধর্মপ্রাণ মুসলমান হিসেবে তালাকের পরে প্রাক্তন স্ত্রীর সাথে কোনোভাবে হৃদয় ঘটিত সম্পর্ক রাখতে পারি না এবং তা কোনোভাবেই সম্ভব নয়। তবে সন্তানের কারণে তালাকপ্রাপ্ত স্বামী স্ত্রীর মধ্যে সাধারণ কোনো যোগাযোগ থাকাটা দোষের কিছু হতে পারে না। আমাদের দুজনের একটি শিশু সন্তান রয়েছে, আলাদা আলাদাভাবে সে বাবা মায়ের কাছে থাকে। তালাকের পর সমঝোতার মাধ্যমে এরিক 1 সপ্তাহ আমার কাছে এবং 1 সপ্তাহ তার মায়ের কাছে থাকে। আমার ছেলে তো এই 7 দিনের গণ্ডি সম্পর্কে অবুঝ, তাই সে মায়ের কাছে যখন থাকে তখন আমার কাছেও চলে আসতে চায়। তার মা তাই কখনো কখনো আমার কাছে এরিককে পাঠিয়ে দেয়। তাই এরিককে নিয়ে আসা বা দিয়ে আসার জন্য বিদিশার সাথে এই বিষয়ে যোগাযোগ করা ছাড়া আর কি কোনো গত্যন্তর আছে? অথচ দৈনিক মানবজমিন পত্রিকাটি আমার শিশু সন্তানের মা বাবার কাছে যাওয়া আসার বিষয়টিকে কেন্দ্র করে এমন একটি উদ্দেশ্যমূলক খবর ছাপিয়ে বসল, যে কারণে দেশের মানুষের মধ্যে একটি ভুল ধারণা জন্ম নিয়েছে। রিপোর্টটি প্রকাশ করা হয়েছে ঈদের ঠিক একদিন আগে, তারপর 3 দিন পত্রিকা বন্ধ, সুতরাং প্রতিবাদ দিলেও তা প্রকাশিত হবে 4 দিন পর। আর মানবজমিনের নীতি হল, আমার কোনো প্রতিবাদ সাধারণত তারা ছাপায় না। এদিকে আমার সাথে বিদিশার কাল্পনিক খবর প্রকাশিত হওয়ায় বিদিশা ঈদের দিনে এরিককে আমার কাছে পাঠাতে অস্বীকৃতি জানায়, কারণ চুক্তি অনুসারে ওই সময় এরিকের বিদিশার কাছেই থাকার কথা। তাই এরিক আমার সাথে ঈদের জামাতে যেতে পারল না। ঈদে সে পিতার সান্নিধ্য পেল না, আমি সন্তানের ছোঁয়া পেলাম না, ঈদের খাবার তার মুখে দিতে পারলাম না। অনেক যত্নে সন্তানের জন্য ঈদের যে পোশাকটি কিনেছিলাম সেটি তাকে পরাতে পারলাম না। মানবজমিন এই পরিস্থিতি সৃষ্টি করে সাংবাদিকতার কি মহান দায়িত্ব পালন করেছে, সে বিচারের ভার যদি তাদের বিবেকের ওপর ন্যস্ত করি তাহলে কি রায় পাওয়া যাবে তা জানি না। তবে এইটুকু বলতে পারি, মানবজমিন একটি শিশুর ঈদ উদযাপন থেকে বঞ্চিত করে আল্লাহর কাছে তার হাত তুলে মোনাজাত করা থেকে বিরত করে একজন পিতার ঈদকে অশ্রুসিক্ত করেছে। ঈদের আগের দিনে দৈনিক মানবজমিনে এরশাদ বিদিশার ফের প্রেমে মগ্ন শিরোনামের লিড নিউজটি দেখে আমি বিস্মিত এবং হতবাক হয়েছিলাম। অমানবিক বক্তব্য মিশ্রিত ওই খবরটি দেখে আমি দারুণভাবে আহত হয়েছিলাম। ওরা কেন এভাবে আমার ক্ষতি করতে চায়? আমি বিদিশাকে কোনো গাড়ি দেইনি, অথচ লেখা হয়েছে আমি তাকে 2টি গাড়ি দিয়েছি। আমার ছেলের স্কুলে যাওয়ার জন্য একটি ছোট্ট গাড়ি কিনে দিয়েছি, সেটা বিদিশাকে দেওয়া হয়েছে বলে লেখা হয়েছে। এই ধরনের কথার কি প্রতিবাদ করা যায়? আমার ছেলে যখন তার মায়ের কাছে থাকে তখন আমি মাঝে মধ্যে ওর জন্য খাবার পাঠাই। এরিক যখন আমার কাছে থাকে তখন ওর মা কখনো কখনো কিছু খাবার পাঠায়। এটা কি খুব অপরাধের বিষয়? সন্তানের মুখে খাবারও দিতে পারবো না? যারা এটা নিয়ে লিখেছেন তাদের কি সন্তান সন্ততি নেই? তারা কি তাদের সন্তানের মুখে খাবার তুলে দেন না? আমরা আমাদের সন্তানের জন্য খাবার দেই বা পাঠাই, সেটাকে সূত্র ধরে আমার নামে একটি খবর ছাপিয়ে জনগণের কাছে আমাকে হেয় করা হলো। আমার ছেলেকে ঈদের আনন্দ উপভোগ থেকে বঞ্চিত করা হলো। ওদের কারণে আমার ছেলেটা এবার ঈদের জামাতে যেতে পারল না। এই কষ্ট আমি ভুলতে পারি না। কিন্তু কেন ওরা আমার ব্যক্তিজীবনের ওপর এভাবে আঘাত হানবে? আমি রাজনীতি করি তাই বলে কি?
এছাড়াও বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক এই সেনাপ্রধান একই বইয়ের শেষের অধ্যায়ে লেখেন, আজ বাংলাদেশে অসংখ্য পত্রিকা প্রকাশিত হচ্ছে। আমি নিজেও একটি দৈনিক প্রকাশের দুঃসাহসী কাজে হাত দিয়েছিলাম, তবে সফল হতে পারিনি। অনেক তিক্ত অভিজ্ঞতা অর্জন করেছি। পত্রিকা প্রকাশ করতে গিয়ে সংবাদপত্রের প্রতি দুর্বলতা আমাকে গভীরভাবে আকৃষ্ট করেছিল। আমি নিজেই শিল্প প্রতিষ্ঠা করে সফল হতে না পারলেও এই শিল্পের সাথে জড়িত মানুষগুলোর জন্য অনেক কিছু করার চেষ্টা করেছি একান্তভাবে। আমাদের সাংবাদিকরা যাদের উত্তরাধিকারী হিসেবে আজ সাফল্যের শিখরে পৌঁছে গেছেন, তাদের গৌরবগাথা ইতিহাস আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে। আমি যখন ক্ষমতায় ছিলাম, আমাদের সাংবাদিক সমাজের কল্যাণে অনেক কিছু করার চেষ্টা করেছি। সাংবাদিকদের জন্য ৫ম ওয়েজ বোর্ড পর্যন্ত আমার আমলেই দেওয়া হয়েছে। তারপর সাংবাদিকরা গত ১৪ বছরে সরকারের কাছ থেকে কত কি সুবিধা আদায় করতে পেরেছে তা আমার জানা নেই। আমি প্রথম সাংবাদিকদের জন্য আবাসিক প্রকল্পের কাজ হাত দিয়েছিলাম। তাদের জন্য মিরপুরে প্লট বরাদ্দ করেছি। আমি খুবই গর্ববোধ করছি, আমার সেই বরাদ্দকৃত প্লটে সাংবাদিকদের নিজস্ব ভবন তৈরি হয়েছে। জাতীয় প্রেস ক্লাবের জন্য অর্থ বরাদ্দ করেছিলাম। সেই অর্থে প্রেস ক্লাবের দৃষ্টিনন্দন ভবন নির্মাণের কাজ হয়েছে। শুধু জাতীয় প্রেস ক্লাব নয়, দেশের আরও কয়েকটি প্রেস ক্লাব আমার শাসনামলে অনুদান পেয়েছে। জানা মতে আমার পরে আর কোনো সরকারের কাছ থেকে এদেশের সাংবাদিক সমাজ এমন কোনো সুযোগ সুবিধা আদায় করতে পারেনি। সংবাদপত্র শিল্পকে দিয়ে আমি এদেশের কাগজ শিল্পকে রক্ষা করতে চেয়েছিলাম। আমার শাসনামলে দেশীয় কাগজে আমাদের সংবাদপত্র ছাপা হতো। আজ আর সেই অবস্থা নেই। দেশের কাগজের বাজার দখল করেছে বিদেশি কাগজ। বন্ধ হয়ে গেছে খুলনার বিখ্যাত নিউজপ্রিন্ট মিল। বেকার হয়েছে হাজার হাজার শ্রমিক। বেকার হয়েছে এই শিল্পের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত লাখো মানুষ। দেশের কাগজ শিল্পকে ধ্বংস করে বিদেশি বর্ণিল কাগজ আমদানি নীতি অবলম্বন করে জাতীয়ভাবে কতটুকু লাভ পাওয়া গেছে তা সময়ই বলে দেবে। আমি সংবাদপত্র শিল্প ও সাংবাদিক সমাজের জন্য যা কিছু করেছি তা বিবেকের তাগিদেই করেছিলাম। তবে আমার জন্য দুঃখজনক ঘটনা হলো, সংবাদপত্রের কাছ থেকে আমি সুবিচার পাইনি। যাদের আমি ঘর দিয়েছি, ওয়েজ বোর্ড দিয়েছি, তারাই আমার বিরুদ্ধে যেন বেশি সোচ্চার হয়েছে। মনে হয়েছে আমাকে কটাক্ষ করে কিংবা আমাকে আঘাত করে কিছু লিখতে পারলেই যেন জাতি উদ্ধার পেয়ে যাবে। আমার রাজনৈতিক দল দেশের ৩য় বৃহত্তম রাজনৈতিক দল হওয়া সত্ত্বেও অনেক সংবাদপত্রে সেভাবে মূল্যায়ন করা হয় না। এর জন্য আমি আহত ও ব্যথিত হলেও ক্ষুব্ধ হই না। আমি বিশ্বাস করি সাংবাদিক বন্ধুগণ একদিন তাদের প্রকৃত বন্ধুকে চিনতে পারবেনই। কারণ আমার শাসন আমলে কোনো সাংবাদিককে শামসুর রহমান, মানিক সাহা, হুমায়ুন কবির বালু, দীপঙ্কর, বেলালের মতো প্রাণ দিতে হয়নি। কোনো সাংবাদিককে নিরাপত্তাহীন জীবনযাপন করতে হয়নি। কোনো সাংবাদিকের শরীরে এতটুকু আঘাত লাগেনি। আমার শাসন আমলে কোনো পুলিশ প্রেস ক্লাবে ঢুকে সাংবাদিকদের বেধড়ক পিটুনি দেয়নি। কোনো প্রেস ক্লাবে বোমা হামলা হয়নি। এসবের মূল্যায়ন তো একদিন হতেই হবে। তা না হলে ন্যায়নীতি, আদর্শ, কৃতজ্ঞতা এসব শব্দ তো অভিধানের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। আমি গণতান্ত্রিকভাবে ক্ষমতায় অধিষ্ঠিত হইনি। এটাই যদি আমার একমাত্র দোষ হয়ে থাকে, তাহলে আরও অনেকেই এই দোষে দুষ্ট আছেন। একটি কথা আমি স্পষ্ট করেই বলতে চাই, ক্ষমতা আমি গ্রহণ করিনি। ক্ষমতা আমার ওপর অর্পিত হয়েছে। পরবর্তীতে আমি আমার ক্ষমতাকে গণতান্ত্রিক বিধিসম্মত করে নিয়েছি। আর সে কারণেই আমার পরে বেগম খালেদা জিয়া ও শেখ হাসিনা গণতান্ত্রিক পন্থায় ক্ষমতা গ্রহণ করতে পেরেছেন। আর এই দুই নেত্রীর আমলের গণতন্ত্র আর আমার আমলের গণতন্ত্রের মধ্যে তুলনা করে দেশ ও জনগণের শান্তি, সমৃদ্ধি, নিরাপত্তার ব্যবধানটা বের করতে পারলেই প্রকৃত গণতন্ত্রের ব্যাখ্যা খুঁজে পাওয়া যাবে। সেই সঙ্গে আমার পূর্বে ক্ষমতা গ্রহণের ইতিহাসটাও পর্যালোচনা করা প্রয়োজন আছে। সদ্য স্বাধীন দেশে যে নেতৃত্ব ক্ষমতা গ্রহণ করেছিল, তারা স্বাধীন দেশের নির্বাচিত সরকার ছিল না। তখন জাতীয় সরকার না হয়ে একটি দল ক্ষমতা গ্রহণ করছে। খন্দকার মোস্তাক বা জেনারেল জিয়াউর রহমানের ক্ষমতা গ্রহণ গণতান্ত্রিক পন্থায় হয়নি, কিন্তু সেই জিয়াউর রহমানই দেশকে দিয়েছেন বহুদলীয় গণতন্ত্র। আর আমি দেশকে উপহার দিয়েছি উন্নয়ন, সমৃদ্ধি এবং সাংবিধানিক ও গণতান্ত্রিক পন্থায় সরকার বদলের প্রক্রিয়া। যারা 4টি মাত্র পত্রিকা রেখে বাকি পত্রিকাগুলো নিষিদ্ধ করে দিয়ে সাংবাদিকদের বেকার করে দিলেন, যারা প্রেস ক্লাবে ঢুকে সাংবাদিকদের নির্দয়ভাবে পিটিয়ে জখম করে দিলেন, যাদের আমলে একের পর এক সাংবাদিক নির্মমভাবে নিহত হলেন, আহত হলেন, তারাই হয়ে গেলেন সাংবাদিকদের বন্ধু। তারা হয়ে গেলেন গণতান্ত্রিক, আমি হয়ে গেলাম স্বৈরাচার। এটাই বিস্ময়ের ব্যাপার। তবু আমি কোনো কিছুতেই হতাশ হই না। হাজার প্রতিকূল অবস্থার মধ্যে আশায় বুক বেঁধে রাখি। ভীষণভাবে একজন আশাবাদী মানুষ আমি। পুরাতনের যা মন্দ তা পরিত্যাগ করে যা কিছু সুন্দর, যা কিছু গৌরবের, সেসব কিছুকে বুকে ধারণ করে
পথ চলতে চাই, নতুনের কাছে অনেক প্রত্যাশা করি।